বৃষ্টি বন্যায় দুর্ভোগের শেষ নেই। চট্টগ্রামের সাতকানিয়া বাঁশখালীবাসী ত্রাণ পৌঁছেনি সবখানে। সড়ক যোগাযোগ বন্ধ রাঙামাটি বান্দরবান পথে। রবিবার থেকে পানি বন্দি, বৃষ্টি হয়েছিল, আমার নিজের ঘরও ডুবে গেছে। সব দিকে যোগাযোগ বিচ্ছিন্ন, আমাদের গাড়ির চাকাও ঘুরে না এবং পেটের চাকাও ঘুরে না। জুলাই আন্দোলনে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন ঢাকা মেডিকেলের চিকিৎসকরা। মন্তব্য প্রধানমন্ত্রী, ডাক্তারদের মানবিক হওয়ার পরামর্শ। মোহাম্মদপুরে দেশীয় অস্ত্র নিয়ে হুমকির ঘটনায় 2 দুর্বৃত্ত শনাক্ত। আগের তুলনায় এলাকায় অপরাধ কমেছে দাবি পুলিশের। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে 3 পার্বত্য জেলা ও কক্সবাজারের জনজীবন বিপর্যস্ত। পানিবন্দী কয়েক লাখ মানুষ পড়েছেন চরম বিপাকে। সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি উপচে তলিয়েছে বান্দরবানের বেশিরভাগ নিম্নাঞ্চল। লাখ লাখ মানুষ ভুগছেন খাদ্য সংকটে। চট্টগ্রামের সাথে বন্ধ সড়ক যোগাযোগ। আশ্রয় কেন্দ্রগুলোতে প্রশাসন এবং দুর্গম এলাকায় সেনাবাহিনী ও বিজিবি ত্রাণ সহায়তা দিচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে কিছু এলাকায় পৌঁছানো যাচ্ছে না সহযোগিতা। রবিবার থেকে পানি বন্দি, বৃষ্টি হয়েছিল, আমার নিজের ঘরও ডুবে গেছে। সব দিকে যোগাযোগ বিচ্ছিন্ন, আমাদের গাড়ির চাকাও ঘুরে না এবং পেটের চাকাও ঘুরে না। এক সপ্তাহ বাদে আর হাওয়া সবার বাদে আর বাইরে নিতে পারে দোয়ান ডাল অন্য পারে বাড়ি দোয়ান ভাত। ভারী বর্ষণ কমলেও এখনো জলাবদ্ধ কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, রামুসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল। বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিমজ্জিত বিস্তীর্ণ এলাকা। তবে ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে। সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির। চরম দুর্ভোগের দিন কাটাচ্ছেন বাসিন্দারা। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। পানি তো অনেক ছিল, পানি এক ছিল কেন বহু বাড়িতে পানি উঠছে, অনেক বাড়িতে যারা বাড়ি করছে তারা বাড়িতে উঠে নেয়, ছোটো ছোটো যারা আছে সবগুলো পানি কমিতে আসে। পানি আর হলে রাগে হাইনি মারি বাড়ি হাইনি মারি টাকাও টুকা করে মারি বেশি সমস্যা নানো বাজি বাড়ি দেওয়ার একটা দেখি পানি ভাবনা আর বাড়ি নেওয়ার নাই। রাঙামাটির বাঘাইছড়ি, লংগদু, বড়কল, বিলাইছড়ি সহ নিচু এলাকাগুলো টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে এখনো জলাবদ্ধ। বাঘাইছড়িতে পাহাড় ধসে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় খাগড়াছড়ি দীঘিনালা হয়ে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। থেমে থেমে বৃষ্টি হলেও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ির জলমগ্ন এলাকার পরিস্থিতি। নিচু এলাকা থেকে পুরোপুরি নেমে গেছে চেঙ্গি নদী ও আশেপাশের ছড়া খালের পানি। শুরু হয়েছে যান চলাচল। তবে ছোট মেরং ইউনিয়নে এখনো জলমগ্ন হাজারো পরিবার। বাজারের পানি অবস্থা তো খারাপ, পানি তো পুরো বাজার পানি হয়েছে। ধীরে ধীরে পানি নামতেছে। পানি নামে গেলে আমাদের ব্যবসায় সুযোগ সুবিধা পাবে। চট্টগ্রামের সাতকানিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান। রায়হান, আবহাওয়ার বর্তমান পরিস্থিতিটা জানতে চাই। সাতকানিয়ার পানি কতটা নেমেছে আর দুর্গতদের কাছে পর্যাপ্ত ত্রাণ সহায়তা পৌঁছাচ্ছে কিনা? কিছুটা ভালো রয়েছে, কারণ দুপুরের পর থেকে বৃষ্টিপাত হয়নি। আমাদের আসলে সময় লেগেছে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি মানুষের যে দুর্ভোগ, প্রত্যেকটি ঘরে বাড়ি উঠেছিল, মানুষের যে দুর্ভোগ প্রত্যেকটি ঘরে বাড়ি উঠেছিল। তবে যে পানিটা গত 2 দিনে পানি কমতে শুরু করেছে এবং পানি অনেক দূর কমে গেছে। এই ঘর বাড়িগুলো একেবারেই পানিতে নিমজ্জিত ছিল অর্ধেক পর্যন্ত। এখন ধীরে ধীরে বাসা বাড়িগুলোতে আসতে শুরু করেছে মানুষ এবং এখানে যেই ঘরের প্রবেশদ্বার
সেই প্রবেশদ্বারের মধ্যে পানি ঢুকেছে, তবে পানি কিছুটা কমেছে, যার কারণে এখন কিছু কিছু যারা আশ্রয়কেন্দ্রে গিয়েছিলেন তাদেরও কেউ কেউ ফিরতে শুরু করেছে। তো এখানকার যারা স্থানীয় আছেন তারা অভিযোগ করছেন যে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আসলে কোনো ধরনের ত্রাণ সহযোগিতা বা খাদ্য সহযোগিতা তারা পায়নি। তবে এখানকার স্বেচ্ছাসেবী বা স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন যেগুলো রয়েছে তারা চেষ্টা করছেন তাদেরকে যদি যতটুকু সম্ভব সহযোগিতা করা এবং আশ্রয় দেওয়ার, যারা একেবারেই পানিতে নিমজ্জিত ছিলেন তাদেরকে। আমরা একটু কথা বলতে চাই, একটু বলবেন যে আপনাদের এলাকায় মানে কী পরিমাণ পানিতে নিমজ্জিত ছিল এবং কতদিন ধরে, আর কোনো ধরনের সহযোগিতা আপনারা পেয়েছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আপনাদের মাধ্যমে পুরো রাষ্ট্র আজকে জানতে পেরেছে আমাদের এই এলাকার কি অবস্থা, কি দুর্দশার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আজকে 4টা দিন ধরে আমাদের এলাকা পুরো পানিতে নিমজ্জিত। একতল বিশিষ্ট বাড়ি তো কথা পানির ভিতরে আছে, দ্বিতল বিশিষ্ট বাড়িঘর পর্যন্ত পানির ভিতরে নিমজ্জিত। আমরা এখনও পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ত্রাণ সহায়তা পাইনি। আমরা রাষ্ট্রের কাছে এবং সরকারের কাছে আমাদের বিনীত আবেদন থাকবে, এটা আমাদের আবেদন না, এটা আমাদের অধিকার, এটা আমাদের অধিকার। এই বিশেষ পরিস্থিতিতে আজকে 4টা দিন ধরে আমাদের এই যে পুরো এলাকা, পুরো সাতখানিয়া, পুরো লোহাগাড়া, আমাদের এই যে বিশেষ করে আমি যে এলাকায় দাঁড়িয়ে আছি, আমি যে এলাকার সন্তান, এই আমাদের পূর্ব গাঠিয়াডাঙ্গা হাজিরপাড়া, আমাদের নলুয়া ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড, পুরা নলুয়া বলতে গেলে এই পুরা নলুয়া আজকে 4টা দিন ধরে পানির ভিতরে নিমজ্জিত। এখনও পর্যন্ত আমরা রাষ্ট্রের কাছ থেকে, সরকারের পক্ষ থেকে, আমাদের উপজেলা প্রশাসন থেকে এখনও পর্যন্ত কোনো ধরনের রাষ্ট্রীয় সহযোগিতা পাইনি। আমরা দাবি রাখি, এটা আমাদের দাবি, আমরা দাবি রাখি আমাদের প্রশাসন, আমাদের রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর এই বিষয়ে অতি দ্রুত ব্যবস্থা নেবে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে তারা তাদের দাবিগুলো শুনছিলেন, তবে আসার কথা হচ্ছে পানি কিছুটা কমতে শুরু করেছে। যদি এই এখনকার যে আবহাওয়া সেটা যদি বিরাজমান থাকে তাহলে হয়তো 2-1 দিনের মধ্যে পানি নামতে শুরু করবে। রিয়াজ, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য। শেরপুরে নদ নদীর পানি কমতে শুরু করেছে। মহারশী, ভোগাই, সোমেশ্বরী ও চেলাখালীর জল বইছে বিপদ সীমার নিচে। জলাবদ্ধ এলাকা থেকেও নামছে পানি। এই বিষয়ে বিস্তারিত তথ্য আমরা জেনে আসবো। শেরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল। প্লাবিত অঞ্চলগুলো থেকে পানি পুরোপুরি নেমেছে কিনা এবং সেখানকার চিত্র এখন কেমন দেখছেন? মারফি, আপনি জানেন যে আসলে গত কয়েক ফলে যে পাহাড়ি ঢলের সৃষ্টি হয়েছিল, আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি না থাকার কারণে প্রত্যেকটি বড় বড় নদ নদীর পানি কিন্তু কমতে শুরু করেছে। আমি যদি আপনাকে বলি যে আমাদের সবচেয়ে খরস্রোতা নদী যেগুলো আছে, মহারশী, চেল্লাখালী এবং ভোগাই, সেখান থেকে কিন্তু সবখান থেকে কিন্তু পানি ইতিমধ্যে নেমে গেছে। সবগুলো নদীর পানি কিন্তু বিপদ সীমার নিচে অবস্থান করছে। আমি যদি আপনাকে একটু বলি যে বন্যা পানি কমে যাওয়ার সাথে সাথে কিন্তু ক্ষয়ক্ষতির চিহ্ন ভেসে উঠছে। আপনি জানেন যে সে আমাদের নালিতাবাড়ি সড়কের সবচেয়ে বড় যে ক্ষতি হয়েছে, সেই এক জায়গায় সে প্রায় 50 মিটার রাস্তা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই রাস্তাটিকে ইতিমধ্যেই পানি উন্নয়ন বোর্ড সেই চলাচল করার জন্য ব্যবস্থা নিচ্ছে এবং আপাতত বড় যানবাহন বন্ধ থাকলেও ছোট যানবাহন কিন্তু সেখানে এখনো চলাচল করছে। তবে যত বেশি ক্ষতি হয়েছে তার মধ্যে কিছু সবজি ক্ষেত এবং কিছু মাছের ঘের এবং পুকুর, সেগুলো থেকে কিন্তু বেশ কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং কৃষি অফিস সেটি নিরূপণ করছে এবং আগামী দিনে আমরা জানতে পারবো যে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। উজ্জ্বল, ধন্যবাদ যুক্ত হবার জন্য। আগামী 24 ঘন্টায় সাঙ্গু নদীর পানি বিপদসীমার নিচে নামার সম্ভাবনা আছে। এতে সামগ্রিক বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পৃথক ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। আবহাওয়াবিদরা জানান, চট্টগ্রাম শহরের কিছু কিছু নিম্নাঞ্চলে জলাবদ্ধতা বিরাজ করতে পারে, যার উন্নতি হবে কিছুটা ধীর গতিতে। একই সাথে দেশের উত্তর পূর্বাঞ্চলে স্বল্প মেয়াদে বন্যার আশঙ্কা রয়েছে। কয়েকদিন ধরে বন্যায় ভাসছে দেশের দক্ষিণাঞ্চল। পানিতে ভেসে মানবেতর জীবনযাপন করছে দেশের প্লাবিত অঞ্চলের মানুষ। এর মাঝে সুখবর দিল বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
সকালে এক ব্রিফিংয়ে জানানো হয় দেশের উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলের 7 জেলায় অব্যাহত আছে প্লাবন পরিস্থিতি। তবে আগামী 24 ঘন্টায় সাঙ্গু নদীর পানি বিপদসীমার নিচে নেমে আসতে পারে। এতে ধীরে ধীরে উন্নতি হতে পারে সামগ্রিক বন্যা পরিস্থিতির। চট্টগ্রাম শহরের কিছু কিছু নিম্নাঞ্চলে জলাবদ্ধতা বিরাজ করতে পারে। আশঙ্কা, উত্তরাঞ্চলে আগামী 48 ঘন্টার মধ্যে তিস্তা নদীর পানি কয়েকটি এলাকায় বিপদসীমা অতিক্রম করতে পারে। স্বল্পমেয়াদী বন্যার সতর্কবার্তা রয়েছে উত্তর পূর্বাঞ্চলের জন্য। আগামী 24 ঘন্টা পরবর্তী সময়ে বন্যা পরিস্থিতির বিরাজমান বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতি পরিলক্ষিত হতে পারে এবং আগামী 24 থেকে 48 ঘন্টা পরে সম্ভাব্য যে সকল ঝুঁকিপূর্ণ স্থান আছে সেগুলোতেও পানি হ্রাস পাওয়ার সম্ভাবনা দেখা যেতে পারে। আগামী 24 থেকে 48 ঘন্টায় উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট, সুনামগঞ্জ এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর এবং উত্তরাঞ্চলীয় অববাহিকার লালমনিরহাট, নীলফামারী, রংপুর এবং কুড়িগ্রামের কিছু নিম্নাঞ্চল বন্যা কবলিত হওয়ার ঝুঁকি রয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায় দক্ষিণাঞ্চলে বৃষ্টির তীব্রতা অনেকটাই কমে এসেছে। তবে আগামী কয়েকদিন উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়তে পারে। স্বস্তির খবর, আশঙ্কা নেই অতি ভারী বর্ষণ ও ভূমিধসের। রংপুর, ময়মনসিংহ এইসব জায়গায় বৃষ্টি আগামী 2 থেকে 3 দিন বৃষ্টি ওই দিক হবে এবং ওই জায়গায় কিছুটা বৃষ্টি ভারী বর্ষণ সম্ভাবনা আছে। ভূমিধস বা জলাবদ্ধতার কথা নতুন করে আর আমাদের পূর্বাভাস থাকবে না। ঢাকায় হালকা থেকে মাঝারি ধরনের স্বাভাবিক বর্ষাকালীন বৃষ্টি হলেও আপাতত অতি ভারী বর্ষণের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে কাঁদিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে স্প্যানিশদের জয়নায়ক আবারও মিকেল মেরিনো। 88 মিনিটে করা তার গোলে 16 বছর পর বিশ্বকাপের শেষ 4-এ স্প্যানিশরা, যেখানে তাদের প্রতিপক্ষ ফ্রান্স, শেষ 8-এর হাই ভোল্টেজ লড়াইয়ের শুরুতে ছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের দাপট। বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের 30 মিনিট পর্যন্ত। দানি ওলমোর প্রচেষ্টা থিবো কর্তোয়া প্রতিহত করলেও ফিরতি শটে স্পেন লিড এনে দেন ফাবিয়ান রুইজ। এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো স্পেনের গোলমুখ উন্মুক্ত করেন আগের ম্যাচের জোড়া গোলদাতা চার্লস ডি কেটেলারার। ইনজুরিতে পড়া কোর্তুয়ার মাঠ ছাড়া শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায় বেলজিয়ামের জন্য। শেষ দিকে মিকেল মেরিনোর গোলে 2-1 ব্যবধানে জয় পায় স্পেন। জুলাই আন্দোলনে ওতপ্রোতভাবে জড়িত ছিল ঢাকা মেডিকেলের চিকিৎসকরা। তারা জনগণের পরম বন্ধু, ভরসার জায়গায়, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রত্যাশা করেন চিকিৎসা সংক্রান্ত নেতিবাচক বিষয়গুলো দিন দিন কমে আসবে। চিকিৎসা ব্যবস্থার উপর জনগণের আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে চিকিৎসকদের মানবিক দৃষ্টিসম্পন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা মেডিকেল কলেজের 81তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের 20 হোস্টেল প্রকল্পের আওতায় নির্মিতব্য 2টি ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শহীদ ডাক্তার মিলন অডিটোরিয়াম সংলগ্ন লনে বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী। সাথে ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিজের শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে বক্তব্য রাখেন ডাক্তার জুবাইদা। শুধু অতীতের গৌরবের ধারাবাহিকতা নয়, এটি হবে নতুন উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা, গবেষণায় উৎকর্ষ এবং মানবিক নেতৃত্বের এক নতুন অধ্যায়। এরপর ডিএমসি চিকিৎসক ও শিক্ষার্থীদের সাথে মুক্ত আলোচনা করেন তারেক রহমান। চিকিৎসকরা ভরসার জায়গা উল্লেখ করে বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রান্তিক পর্যায়ে সেবা দেওয়ার আহ্বান জানান তিনি। জুলাই আন্দোলনে কিভাবে ঢাকা মেডিকেল কলেজে প্রত্যেকটি চিকিৎসক, প্রত্যেক কর্মকর্তা কর্মচারী কিভাবে সেই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিলেন, কিভাবে সেদিন আহত শহীদ মানুষগুলোর পাশে তারা দাঁড়িয়েছিলেন, চিকিৎসা দিয়েছিলেন। চিকিৎসকগণই কিন্তু রোগে শোকে কাতর মানুষের পরম বন্ধু হয়ে ওঠেন এবং এই কথাটি আমি আমার জীবনে এটি উপলব্ধি করেছি। এই দেশেরই প্রখ্যাত কয়েকজন চিকিৎসক আমার মাকে অনেকগুলো বছর ধরে চিকিৎসা দিয়েছেন। এ সময় জেলা উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে নেয়া সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। সারা বাংলাদেশে 5টা শিশু হাসপাতাল, এগুলো বিল্ডিংগুলো তৈরি হয়েছিল বহু বছর যাবৎ পড়ে আছে বিল্ডিংগুলো। আমরা এগুলাকে দ্রুত চালু করার ব্যবস্থা করছি আমরা এগুলা, যাতে বাচ্চারা সাপোর্টগুলো পায়। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা এই নীতির ভিত্তিতে আমরা জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দিতে চাই।
বিদেশে চিকিৎসা নেয় প্রতি বছর প্রায় $5 মিলিয়ন দেশের বাইরে চলে যাচ্ছে। পরিস্থিতির পরিবর্তনে চিকিৎসকদের মানবিক হওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী। কেন আমাদের ডাক্তারদের উপরে আমাদের দেশের মানুষের আস্থা এবং বিশ্বাস দৃঢ়তর করতে আমরা পারবো না? এটি আমরা কোনো আইন দিয়ে করতে পারবো না। এটি একমাত্র সম্ভব হবে আপনাদের মানবিক অ্যাপ্রোচ এবং আপনাদের সঠিক সুষ্ঠু চিকিৎসা প্রদানের মাধ্যমে। সেবার মান বাড়ানোর পাশাপাশি হাসপাতালগুলো পরিচ্ছন্ন রাখার উপরও জোর দেন প্রধানমন্ত্রী। নতুন বিল্ডিং হলে তো হবে না, বিল্ডিংটার পরিবেশটা তো আমাদের রক্ষা করতে হবে। লাভলি মিথি, যমুনা নিউজ, ঢাকা। মোহাম্মদপুরে দেশীয় অস্ত্র হাতে আবু হানিফ কোম্পানির বাড়িতে প্রকাশ্যে হুমকির ঘটনায় 2 জনকে শনাক্ত করেছে পুলিশ। তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না। পুলিশ জানায় জমি জমা সংক্রান্ত বিরোধ থেকে এই ঘটনা। একই সঙ্গে পুলিশের দাবি, গত এপ্রিলের পর মোহাম্মদপুরে কোনো হত্যাকাণ্ড ঘটেনি এবং আগের তুলনায় অপরাধও কমেছে। শুক্রবার সন্ধ্যা মোহাম্মদপুরের বেড়িবাঁধ 4 রাস্তার মোড়ের আবু হানিফ কোম্পানির বাড়ি। হঠাৎই 10 থেকে 12 জনের একটি দল হাজির হয় সেখানে। গেটের সামনে বসেছিলেন আবু বকর, তার ভাতিজা সহ আরও কয়েকজন। ভুক্তভোগীদের অভিযোগ, এসেই তাদের হুমকি দিতে শুরু করে হামলাকারীরা। এক পর্যায়ে আওয়ামী লীগের সমর্থক আখ্যা দিয়ে রামদা ও সামুরাই দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। হামলায় বেশ কয়েকজন আহত হন। হামলাকারীরা সিসি ক্যামেরা ও বাড়ির বিভিন্ন আসবাবও ভাঙচুর করে। সিসি ফুটেজ দেখে 4 হামলাকারীকে শনাক্ত করার দাবি ভুক্তভোগীদের। তাদের অভিযোগ, হামলার পেছনে স্থানীয় এক বিএনপি নেতার ইন্ধন রয়েছে। মূলত যারা ফিল্ডে আসছে তারা ভাড়া করা কিশোর গ্যাং, যার উদ্দেশ্যে আসছে তাকে ভিডিও করে দেখাচ্ছে যে আমাদেরকে মারতাছে এবং সবার কাছে সামুরাই চাকু। ক্যামেরা ভাঙিয়া ফেলেছে, কিন্তু ক্যামেরাটা কিন্তু ওই অবস্থার মধ্যে চালু ছিল। পুলিশ বলছে ঘটনাটি তদন্তাধীন। ইতিমধ্যে 2 জনকে শনাক্ত করা হয়েছে। হামলার সঙ্গে রাজনৈতিক কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। যারা এসেছিল তারা কিছু কথাও বলেছে, তো আমরা সেগুলো তদন্তের স্বার্থে বলছি না। তো 2 জনের নাম দিয়ে ওনারা একটি এজাহার দিয়েছেন। তো আমরা ওই 2 জনকে ধরার জন্য আমাদের অভিযান রাত থেকে চলছে। এপ্রিলে শুরু হওয়া বিশেষ অভিযানের পর মোহাম্মদপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি পুলিশের। তাদের ভাষ্য, জেনেভা ক্যাম্প সহ আশপাশের এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। জুলাই হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়াতে শুনানির উদ্যোগ নিয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। মামলাটি আপিল বিভাগের কার্যতালিকায় রয়েছে, দ্রুতই করা হবে শুনানি। পলাতক থাকায় আপিল বিভাগের শুনানিতেও রাষ্ট্রীয় খরচে আইনজীবী পাবেন তারা। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না। জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে হত্যায় কয়েকটি অভিযোগে গত বছরের 17 নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এছাড়া গণভবনে বৈঠক করে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে দেয়া হয় আমৃত্যু কারাদণ্ড। আমৃত্যু কারাদণ্ডের এ সাজায় সন্তুষ্ট হতে পারেনি প্রসিকিউশন। রায় ঘোষণার 1 মাসের মধ্যে আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। গণভবনে উস্কানিমূলক বক্তব্য প্রদানের পরই দেশব্যাপী হত্যাকাণ্ড শুরু সহ 8টি যুক্তি তুলে ধরা হয়েছে আপিলে। মামলাটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় রয়েছে। দ্রুতই মামলাটির শুনানি করা হবে বলে জানায় প্রসিকিউশন। কয়েক মাসের মধ্যে আমরা এটা শুনানি করে ফেলব। আমরা আশা করি যে আমরা আপিলে সেই চার্জেও তার বিরুদ্ধে অতিরিক্ত শাস্তি হবে। ট্রাইব্যুনালে বিচার চলাকালে শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ছিলেন। পলাতক থাকায় তারা কেউই সাজার বিরুদ্ধে আপিল করতে পারেনি। এবারও আপিল বিভাগের শুনানিতে রাষ্ট্রীয় খরচে আইনজীবী পাবেন 2 জনে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সোশ্যাল সাইটের অপব্যবহার বাড়িয়ে দিচ্ছে সামাজিক অস্থিরতা। এমন বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর দায়িত্বশীল ব্যবহার নিশ্চিতের আহ্বান জানিয়েছে ডিবেট ফর ডেমোক্রেসি। ছায়া সংসদের আজকের প্রতিপাদ্য ছিল সামাজিক অস্থিরতা বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার। আয়োজনের পক্ষে অংশ নেয় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এবং বিপক্ষে ছিল মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সামাজিক অস্থিরতা বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার, এই প্রতিপাদ্যে ছিল ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ। বিতর্ক প্রতিযোগিতায় ইতিবাচক ব্যবহার যেমন উঠে এসেছে, তেমনি ভুয়া তথ্য, গুজব, ঘৃণ্য কন্টেন্ট, অনলাইন প্রতারণা ও অশ্লীলতার বিস্তার নিয়েও বক্তারা প্রকাশ করেন উদ্বেগ।
প্রস্তাবের পক্ষ দল হ্যাঁ বলুন। প্রধান অতিথির বক্তব্যে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ এমদাদুল বারী বলেন, গণসংযোগ, শিক্ষা ও সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সামাজিক যোগাযোগ মাধ্যম, কিন্তু ভুয়া অ্যাকাউন্ট, জবাবদিহিতার অভাব এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ার কারণে বাড়ছে অপব্যবহার। ল এনফোর্সমেন্ট এজেন্সি বিচার করবেন, আমাদের বিচার বিভাগ আছে, তারা বিচার করবেন এবং প্রতিনিয়ত আমাদের কাছে এনাদের কাছ থেকে বিভিন্ন রকমের ফ্ল্যাগ রেজিং ওনারা করেন। কম্পিটেন্ট অথরিটি যখন এই বিচার রায় দেন যে না এইটা হচ্ছে লিমিট ক্রস করা, তখন সেটাকে টেকনিক্যালি কন্টেন্ট মডারেশন করা, বন্ধ করা, স্লো করা ইত্যাদি কাজ আমরা কোঅর্ডিনেট করি। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, দেশে ভুয়া এবং একাধিক আইডির ব্যবহার উদ্বেগজনক, কিন্তু ভিউ বাণিজ্যের জন্য মিথ্যা গুজব ও অরুচিকর কন্টেন্ট ছড়িয়ে সামাজিক সম্প্রীতি নষ্ট করা হচ্ছে। এক্ষেত্রে বিটিআরসিকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। ভিউ বাণিজ্যের নামে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করে আমরা দেখি আবার একই কথা, মিথ্যা গুজব, অপতথ্য, নোংরা, অরুচিকর কন্টেন্ট সেখানে করা হচ্ছে। আমি বিটিআরসিকে এই বিষয়ে আরও বেশি তৎপর হওয়ার জন্য, কঠোর হওয়ার জন্য অনুরোধ করব, যাতে এই ভিউ ব্যবসায়ীরা কোনোভাবে মিথ্যা গুজব, অপতথ্য, হেইট স্পিচ প্রচার করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারে। ছায়া সংসদ বিতর্কে সরকারি দল হিসেবে অংশ নেয় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ। বিরোধী দলে ছিল মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। প্রতিযোগিতায় বিজয়ী হয় স্ট্যামফোর্ড। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। কোনো মেগা প্রকল্পের ব্যয় রাজনৈতিক ব্যক্তির নয়, বরং প্রকৌশলীদের পরিকল্পনার ভিত্তিতে নির্ধারিত হয়। তবে সাধারণ মানুষ নিয়ম না মানার প্রবণতাই অপরিকল্পিত নগরায়নের জন্য দায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে রাজধানীতে প্রকল্প ব্যবস্থাপনা সফলতা ও ব্যর্থতা বিষয়ক এক সেমিনারে এই কথা বলেন প্রতিমন্ত্রী। জানান, রাজধানীর অনেক এলাকায় পরিকল্পনা না মেনে সড়ক ও অন্যান্য অবকাঠামো ঘিরে আবাসন গড়ে উঠেছে, যা ডিটেইলড এরিয়া প্ল্যান বাস্তবায়নে বড় সীমাবদ্ধতা তৈরি করছে। বিপুল জনগোষ্ঠীর চাহিদা পূরণে ছোট পরিসরের বদলে সরকার এখন দীর্ঘমেয়াদী ও সমন্বিত নগর পরিকল্পনার দিকে এগোচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। এ সময় তিনি সবাইকে বিধিমালা মেনে ঘরবাড়ি নির্মাণের আহ্বান জানান। বলেন, নবায়নযোগ্য জ্বালানির উপরও সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রকৌশলীদের বসতবাড়ির নকশায় সোলার সিস্টেম রাখার নির্দেশ দেন তিনি। সেই সমস্ত প্রকৌশলীদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আমাদের গর্ব, দেশের গর্ব। আপনাদের মাধ্যমে এই দেশটাকে ঠিক করতে হবে, এই দেশটাকে ভালো করতে হবে, দুর্নীতি মুক্ত করতে হবে এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো যা কিছু হবে সেটা আপনাদের হাত দিয়েই হবে। দর্শক, এই ছিল যমুনা নিউজ।